ইস্যু নিয়ে গত 19 মে 2025 মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে প্রতিটি রাজ্যের চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনকে। সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে the directive issue to state government and union territory to identity and deport illegal migrant of Bangladesh and Myanmar within 30 days time frame. আমি প্রথমে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে আমি প্রথমে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি, কেননা আমার দুইটা চিঠি এবং প্রেস ইস্যু করার পর এই যে নোটিফিকেশনটা যেটা আসলো, এটা আমি মনে করি এটা আমাদের ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং আমাদের সোভারেনিটির নিরাপত্তার জন্য খুবই একটা দরকার। এবং এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ যে চলছে এবং বর্তমানে যে বিরতিতে আছে, এই মুহূর্তে আমরা দেখেছি যে ভারতের পক্ষে বাংলাদেশ এবং আমাদের পক্ষে বাংলাদেশ নেই, এবং বিভিন্ন দেশ যারা বাংলাদেশের থেকে ত্রিপুরায় হয়ে বিভিন্ন ভারতে যারা আছেন তারাও ভারতবর্ষের থেকে পাকিস্তানকে এবং বাংলাদেশকে সমর্থন করছেন। এই নিয়ে আমি গত ফার্স্ট চিঠি আমি মাননীয় হোম মিনিস্টারকে 3 তারিখ আগস্ট 2024 আমি লিখেছি যে ওইখানে বিস্তারিত ত্রিপুরায় লোকাল নিউজ পেপার গুলিতে কি কি উঠছে তার বিস্তারিত দিয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখেছি। তার দ্বিতীয় আমি চিঠি লিখেছি 8 মে 2025, এটাও আমি হোম মিনিস্টারকে লিখেছি এবং এটার কপি ত্রিপুরা পুলিশ ডিজি চিফ সেক্রেটারি সহ ওনাদেরকেও দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি কপি দিয়েছি এবং মাননীয় আমাদের গভর্নর ওনাকে এটার একটা কপি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ 12 মে 2025 আমি প্রেস রিলিজ দিয়েছি ত্রিপুরায় কোথায় কোথায় ইলিগেল বাংলাদেশিরা অবস্থান করছে, আগরতলা শহর, ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেল কোথায় অবস্থান করছে তার ডিটেলস আমি দিয়েছি আমার প্রেস রিলিজে, আপনারাও দেখেছেন। এবং এডিসি এলাকায় কোন ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনে কোন ব্লকের অধীনে কোন ভিলেজ কমিটিতে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে আসছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তারপর এত ডিটেলস দেওয়ার পরও আমি লক্ষ্য করেছি যে ত্রিপুরা সরকার এখন পর্যন্ত এই কার্যকরী করার জন্য তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমার চোখে পড়ছে না। আমরা দেখেছি গুজরাট সরকার ইতিমধ্যে অবৈধ বসবাসকারী বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করেছে, দিল্লি গভর্নমেন্ট অভিযান শুরু করেছে, ইদানিং আসাম গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিয়েছে এবং উড়িষ্যা গভর্নমেন্টও পদক্ষেপ নিয়েছে। কিন্তু ত্রিপুরার সরকার যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে অবৈধ নাগরিক বাংলাদেশের নাগরিক এখানে আসছেন তাদের বিরুদ্ধে এখানে কিছু ব্যবস্থা নিচ্ছেন। মিস্টার দিলীপ কুমার জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনকে লিখেছিল যে অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করার জন্য, কিন্তু তারপর থেকেও মানে এই ত্রিপুরায় এর কোনো পদক্ষেপ নেওয়ার আমরা চোখে পড়িনি। তারপর আমরা দেখেছি ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025 এটা পার্লামেন্টে পাস হয়েছে 27 মার্চ 2025। তারপরেও যারা অবৈধ ত্রিপুরায় বসবাস করছে তাদের বেলায় এখানে ওই যেটা ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025-এ স্পষ্ট লেখা আছে, এখানে 60 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা লেখা হচ্ছে। অথচ ত্রিপুরায় অনেক অবৈধভাবে এখানে বসবাস করছে, এখানে বিভিন্ন মহল্লায় এখানে অবৈধভাবে এখানে বাসা বাড়ি নিয়ে অবস্থান করছে, বিভিন্ন খাস জমিতে বস্তি করে এখানে অবস্থান করছে। তাদের ইয়েতে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে অবস্থান করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কোনো উপযুক্ত যেটা আইনের মাধ্যমে যেটা করার প্রয়োজন সেটা নিচ্ছে না বলে আমি মনে করি। তাই আমরা মনে করি এই ব্যাপারে
ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অবিলম্বে এই বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ওনারা অভিযান শুরু করুক এবং পর্যাপ্ত ডিটেনশন ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়াইজ সে নির্মাণ করা হোক এবং যারা অ্যারেস্ট হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানো হোক। তাই আমরা এই ব্যাপারে আগামীকাল থেকে আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামীকাল আমরা সাউথ ত্রিপুরার বিলুনিয়ার বগাপা থেকে আমরা একটা র্যালি শুরু করব এই সরকারকে এটা দ্রুত কার্যকরী করার জন্য। আগামীকাল থেকে আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামীকাল আমরা সাউথ ত্রিপুরার বিলুনিয়ার বগাপা থেকে আমরা একটা র্যালি শুরু করব এই সরকারকে এটা দ্রুত কার্যকরী করার জন্য। আপনি অভিযোগ করছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোন রকম কার্যকরী করছে না, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? আপনি কি মনে করেন এটা সরকার কেন করছে না? এটা মাননীয় এখন যারা সরকার চালাচ্ছেন তারা যা বলতে পারবেন, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি বলতে পারবেন কেন নিচ্ছেন না। কিন্তু যেখানে দিল্লি গভর্নমেন্ট, যেখানে গুজরাট সরকার, যেখানে আসাম সরকার, যেখানে ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যেখানে অভিযান চলছে, সেখানে প্রতিদিন বাংলাদেশি যারা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে, সেই জায়গায় ত্রিপুরা কেন হচ্ছে না? ত্রিপুরা একটা করিডোর হিসাবে আমরা সবাই জানি, তারপরেও কেন রাজ্য সরকার করছে না? তার প্রেসার করার জন্য আমরা আগামীকাল থেকে আমরা একটা অভিযান আমরা শুরু করব এবং মনে করি আগামী দিন আমরা সারা ত্রিপুরায় এটা আমরা করব। অবৈধ বাংলাদেশি যারা রয়েছে তারা অবশ্যই অনুপ্রবেশ করছে নিশ্চয়ই সীমান্ত থেকে, তো সীমান্তরক্ষী বাহিনীদের কাজে গাফলতি রয়েছে কিনা কি মনে করছেন? আর আমরা অন্যদিকে আরো একটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো যে ভারতবর্ষে আরক্ষা বাহিনী নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ডিলে রয়েছে, অনেক দিন যাবত বা অনেক বছর যাবত পুরো নিয়োগ করছে না আরক্ষা বাহিনীতে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? যে ত্রিপুরায় যে বিএসএফ যে পাহারা আছে, যদি তারা ঠিকভাবে ডিউটি যদি করতো, তাহলে আজ সকালের খবর যে বিলুনিয়াতে ধরা পড়ছে, মধুপুর থানাতে ধরা পড়ছে, গতকাল সিদাই থানার ধরা পড়ছে, কিভাবে সম্ভব হলো? তো পত্রিকায় আমি দেখলাম, পত্রিকা আমার কাছে কাটিংও আছে যে বিএসএফ এর মানে সীমান্তরক্ষী বাহিনীর দুর্বলতার কারণে ত্রিপুরায় অনুপ্রবেশ হচ্ছে, বেশি করে অনুপ্রবেশ হচ্ছে এবং মায়ানমারের রোহিঙ্গারাও এই পথ দিয়ে আসছে তারা, এবং এখান থেকে ত্রিপুরা করিডোর করে দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে আর কি। আর এই রিক্রুটমেন্ট ব্যাপারটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, এই বিষয়ে তো আমার বলার কিছু নেই, তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি দেখবেন, ওটা তাদের বিষয়। দেখা গেছে যে মাধ্যমে আজকে জানতে পারলাম, আজ সকালে মধুপুর থানার অধীন 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই মুসলিম সম্প্রদায়ে, মুসলিম ধর্মাবলী। তারপর বিলুনিয়া থানার 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে, এখানে 2 জন মহিলা, 5 জন পুরুষ। তারপর গতকাল বিকেলে সিদাই থানায় 6 জনকে আবার অ্যারেস্ট করা হয়েছে, তারা অধিকাংশ ধর্মাবলী হইল হিন্দু, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে প্রতিদিন ত্রিপুরায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, যারা ধরা পড়েছে তাদেরকে মিডিয়াতে আছে, পুলিশের হেফাজতে আছে, কিন্তু এর বাইরেও আর কতজন ত্রিপুরায় প্রতিদিন যে অনুপ্রবেশ হচ্ছে তার কোনো হিসাব নেই। তাই আমরা মনে করি যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স যে নোটিফিকেশনটা জারি করেছে, সেই ভিত্তিতে যেন ত্রিপুরাতেও অবিলম্বে যেন প্রতিটি মহল্লায়, প্রতিটি বস্তি এবং যেগুলি এডিসি এলাকায় যেগুলিতে অবস্থান করছে, এবং ইদানিং পত্রিকার বিভিন্ন যে কাটিংগুলি আমি দিয়েছি তার তথ্য ভিত্তিতে তাদের সেখানে অভিযান করা হোক। কেননা অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে কোথাও থাকতে পারবে না, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা দেখি ত্রিপুরায় অনেক ভারত সরকারের মানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইর হয়, কিন্তু ত্রিপুরায় এটা কার্যকরী হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে
2017 8 আগস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে মিস্টার দিলীপ কুমার জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনকে লিখেছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য। কিন্তু তারপর থেকেও মানে এই ত্রিপুরায় এর কোনো পদক্ষেপ নেওয়ার আমরা চোখে পড়িনি। তারপর আমরা দেখেছি ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025, এটা পার্লামেন্টে পাস হয়েছে 27 মার্চ 2025। তারপরেও যারা অবৈধ ত্রিপুরায় বসবাস করছে তাদের বেলায় এখানে ওই যেটা ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025-এ স্পষ্ট লেখা আছে, এখানে 60 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা লেখা হচ্ছে। অথচ ত্রিপুরায় অনেক অবৈধভাবে এখানে বসবাস করছে, এখানে বিভিন্ন মহল্লায় এখানে অবৈধভাবে এখানে বাসা বাড়ি নিয়ে অবস্থান করছে, বিভিন্ন খাস জমিতে বস্তি করে এখানে অবস্থান করছে। তাদের ইয়েতে অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে অবস্থান করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা কোনো উপযুক্ত যেটা আইনের মাধ্যমে যেটা করার প্রয়োজন সেটা নিচ্ছে না বলে আমি মনে করি। তাই আমরা মনে করি এই ব্যাপারে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অবিলম্বে এই বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ওনারা অভিযান শুরু করুক এবং পর্যাপ্ত ডিটেনশন ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়াইজ সে নির্মাণ করা হোক, এবং যারা অ্যারেস্ট হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানো হোক। এবং অনেক জায়গায় ফেন্সিং হয়নি, তার কারণে কি অনুপ্রবেশকারীরা প্রয়োজন হিসাবে ব্যবহার করছে, কি মনে হয়? না, ফেন্সিং আমি ত্রিপুরায় অনেক জায়গাতে ঘুরছি। বর্ডার কিছুদিন আগে আমার বিধানসভা কেন্দ্রের বেলসরাতে আমি গিয়েছি বর্ডার এলাকায়, এবং ওইখানে বিএসএফ ক্যাম্পে আমি তাদের সঙ্গে কথা বলেছি। ফেন্সিং এর কোনো সমস্যা নাই। কিছু কিছু এলাকায় এখানে দালাল চক্র আছে বর্ডারে, এবং এই পারেও আছে ও পারেও আছে। তারা ওই দালাল চক্রের মাধ্যমে বিএসএফ এর কিছু লোক আছে, তাদের মাধ্যমে তারা এখানে অনুপ্রবেশ করার সুযোগ পাচ্ছে, এবং ওই দালাল চক্রের মাধ্যমে তারা এখানে আসতে পারছে ভারতবর্ষে আর কি। এই যে অনুপ্রবেশকারীরা ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাতে কি সিকিউরিটি কোনো থ্রেট আছে দেশে? হ্যাঁ, এটা তো ভারতবর্ষের এটা অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্বের উপর একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনারা দেখছেন যে ভারত আর পাকিস্তানের যুদ্ধের সময় যত অনুপ্রবেশকারী বিভিন্নভাবে তারা পাকিস্তানকে সহযোগিতা করছে। বাংলাদেশকে ভারতবর্ষের আমাদের আর্মিরা, আমাদের সৈনিকরা যুদ্ধ করে তাদেরকে স্বাধীনতা দিয়েছে। সেই বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে তারা পাকিস্তানের পক্ষ হয়ে তারা দাঁড়াচ্ছে। তাতে আমরা কি বুঝি? সুতরাং এটা সেজন্য আমরা মনে করি এই ভারতবর্ষের 6 কোটির উপর এখানে অবৈধ বাংলাদেশি এবং বিভিন্ন পাকিস্তানি এবং মায়ানমার অনেক নাগরিক আছে, তারা ভারতবর্ষের এক হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের নিরাপত্তার জন্য। রাজ্যের পুলিশের মদত যোগাচ্ছেন, এই বিষয়টার জন্য কোনো আবেদন থাকবে কিনা? হ্যাঁ, এখানে শুধু পুলিশ না, এখানে বিএসএফ বা বিভিন্ন যারা এজেন্সি তারাও থাকতে পারে। মাঝে মাঝে তাদের সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখি, নিশ্চয়ই এখানে আছে। সরিষার মধ্যে বুট না থাকলে তো এত সুযোগ পাওয়ার কথা না। যে এখানে রেল স্টেশনে ধরা পড়ছে, এয়ারপোর্টে ধরা পড়ছে, বিএসএফ কেন পারছে না? রেল পুলিশ ধরতে পারছে, ত্রিপুরা পুলিশ কেন ধরতে পারছে না? তবে পুলিশও কোথাও তারাও সাফল্য পাচ্ছে। যেমন চোরাই বাড়িতে তারাও এখানে ধরেছে অনেক জায়গায়, এবং গতকাল যেমন বিলুনিয়া, যেমন মধ্যপুর থানায় ওরাও ধরছে, চেষ্টা করছে। তবে কিছু কিছু গ্যাপ হয়ে আছে এখানে পুলিশ প্রশাসনে, এটা আমি নিশ্চয়ই এটা স্বীকার করি যে দুর্বলতায় কিছু রয়ে গেছে। সেটাকে আমাদের সতর্ক করতে হবে এবং সতর্ক থাকতে হবে আর কি।